প্রশ্ন কতে তো কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা একটি দেখি আমরা, হ্যাঁ। প্রথমে আসো। হুম, প্রথমে আসো। আহ, মুক্ত কম্পন কাকে বলে, হ্যাঁ। মুক্ত কম্পন। মুক্ত কম্পন হচ্ছে যে কোনো আকার বা আকৃতির বস্তুকে আন্দোলিত করলে আন্দোলিত করলে হুম তা একটি নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে। তা একটি নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে স্পন্দিত হয়। এই স্পন্দনকে মুক্ত কম্পন বলে। তাহলে মুক্ত কম্পন হইলে আমাদের অবশ্যই কি থাকবে, একটা বদ্ধ কম্পন থাকবে, তাই না? তাহলে বলো তো, বদ্ধ কম্পন কাকে বলে? যদি সেন্স কাটায় মুক্ত কম্পন সংজ্ঞা দিয়ে। মুক্ত কম্পনের সময় কি কনস্ট্যান্ট থাকে মানে ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, হ্যাঁ থাকে তো। তো এনে যে বললা যে নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে স্পন্দিত হয়, তাহলে কি এটা কি অন্যের কম্পাঙ্ক কি নিতে পারবো, এরকম কিছু আছে? উম আহ, এর অন্যের কম্পাঙ্ক আসে, নিজের কম্পাঙ্ক কিছু আছে। ঠিক আছে, দুইটা মিলেই হচ্ছে একটা কম্বিনেশন কম্পাঙ্ক হয়। আমরা যে আহ পড়ছিলাম না, বদ্ধ কম্পন মুক্ত কম্পন, তাই না? দুইটা মিলেই হচ্ছে, বাইরের থেকে নিতেছে, ভেতর থেকে নিতেছে, এরকম কিছু। কিন্তু কম্পাঙ্কটা কনস্ট্যান্ট থাকবে সব মিলে। আহ না, এক মিনিট দাঁড়াও। মুক্ত কম্পনের বাইরে কোনো থাকে না, বাহ্যিক কোনো আহ বলের প্রভাব থাকে না আর কি। নিজস্ব ব্যক্তির একটা বস্তুর নিজস্ব, ঠিক আছে। আমি একটু ভুল বললাম। এটা হচ্ছে তোমার, এক্ষেত্রে হচ্ছে বাহ্যিক কোনো বলের প্রভাব থাকে না, ঠিক আছে। আর বদ্ধ কম্পন হচ্ছে বাহ্যিক বলের প্রভাব সৃষ্টি করে, নির্দিষ্ট কম্পন চলতে থাকে। এটা হচ্ছে তোমার কি, বাহ্যিক কম্পাঙ্ক। ঠিক আছে, মুক্ত কম্পাঙ্কের ইংলিশ নাম হচ্ছে আমাদের কি, লেখা রাখি, ফ্রি ওসি অসিলেশন, ঠিক আছে, এরকম। আহ এখানে হচ্ছে বাহ্যিক জিনিসটা আনা মানে বেশি বেটার, হ্যাঁ। বাহ্যিক বলের প্রভাবে, বাহ্যিক কোনো বল প্রভাব ছাড়াই কোনো যে কোনো আকার বা বস্তুকে আন্দোলিত করলে তার নিজস্ব কম্পাঙ্ক রক্ষা স্পন্দিত হয়, এই ধরনের কম্পাঙ্কে স্পন্দন কম্পাঙ্ক বলে। আচ্ছা, এই কিওয়ার্ডটা নিয়ে আসবা, ঠিক আছে। এই কিওয়ার্ডটা এখানে নিয়ে আসবা। আর বদ্ধ কম্পন, তাহলে বদ্ধ কম্পন অবশ্যই আমাদের কি লাগবে, বাহ্যিক বল লাগবে, হ্যাঁ। তাহলে এটা হবে
যে কম্পন বাহ্যিক বলের প্রভাবে সৃষ্টি হয়ে নির্দিষ্ট কম্পাঙ্কে চলতে থাকে, দুইটাই কিন্তু তোমার কম্পাঙ্কটা ফিক্সড, মানে কনস্ট্যান্ট। তো একটা পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটা হচ্ছে বাহ্যিক বলের প্রভাব থাকবে যখন বদ্ধ কম্পাঙ্কে, আর মুক্ত কম্পাঙ্কে প্রভাব থাকবে না। ডিফারেন্সটা বুঝছো? হ্যাঁ ভাই। তাহলে বদ্ধ কম্পাঙ্কের এই ইংলিশ নাম হচ্ছে তোমার কি, ফোর্সড অসিলেশন। ওকে। এখন অগ্রগামী তরঙ্গ কাকে বলে? অগ্রগামী তরঙ্গ কাকে বলে বলো তো, এটা কি? এই চ্যাপ্টারের মেইন বেসিক যেটা ছিল। কোনটা, ওই যে যেটা সামনে আগায় দেয় এরকম? হ্যাঁ, এই অধ্যায় তো আমরা পড়তেছি অগ্রগামী তরঙ্গ। মানে হচ্ছে যে তরঙ্গটা কোনো একটা বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় আন্দোলনের মাধ্যমে, অথবা বস্তু না বলে যদি বলো শক্তি, তাহলে কোনো বেশি বেটার হয়। মানে হচ্ছে যে তরঙ্গের মাধ্যমে, ও ভাই, এই যে বস্তু বা শক্তি স্থানান্তরিত হয় কিন্তু তরঙ্গ নিজে স্থানান্তরিত হয় না, এটাই? হ্যাঁ এটাই, এটা হচ্ছে তোমার যে ই সূত্র আর কি। মানে তরঙ্গের সংখ্যাটাই মোটামুটি অগ্রগামী তরঙ্গ। ঠিক আছে। এখানে কিওয়ার্ডটা কি জানো? মানে শক্তি পরিবহন করে অগ্রসর হয় এটা বলতে হবে। মানে কিওয়ার্ডটা হচ্ছে অগ্রসর হয় এটা বলতে হবে। তাকে অগ্রগামী তরঙ্গ বা বলে, বা প্রগ্রেসিভ বলে আর কি। তো এগুলা কিছু ডেফিনেশন আমাদের আসে মাঝে মাঝে। আহ, আরো কিছু ডেফিনেশন আসে আর কি। আর কি ডেফিনেশন লেখা যায়? উম, আচ্ছা, আরো কিছু আছে যেমন অনুনাদ। অনুনাদ কি দেখাইছি? মনে হয় দেখাই নাই। অনুনাদের ইংলিশ নাম হচ্ছে রেজোনেন্স। এটা হচ্ছে তোমার, মানে কোনো একটা বস্তুর কম্পাঙ্ক যদি আরেকটা বস্তুর উপর আপতিত হয়, হুম, মানে পরিবর্তন হয়, যে বস্তুর উপর পরিবর্তন হচ্ছে ওই বস্তুর কম্পাঙ্ক আর যে বস্তুটা পরিবর্তন হচ্ছে তার কম্পাঙ্ক যদি সেম হয়ে যায়, তাহলে বস্তু সর্বোচ্চ বিস্তার সহকারে কম্পিত হতে থাকে। এই ঘটনাকে বলা হয় অনুনাদ। মানে হচ্ছে, এখানে একটা উদাহরণ দিই।
এই কম্পাঙ্কটা মনে করো, হ্যাঁ, 5 হার্টজ। এখানে একটা কম্পাঙ্ক হচ্ছে, এটা হচ্ছে তোমার 5 হার্টজ। দুইটার হচ্ছে কম্পাঙ্ক সেম হয়ে গেছে। তাহলে যখন দুইটা মিলে যাবে, যখন একটা বড় কম্পাঙ্ক সৃষ্টি করবে, ঠিক আছে? সর্বোচ্চ বিস্তার মানে এখানে এখানে মনে করো 2 মিটার, এটা হচ্ছে তোমার কি, বিস্তার হচ্ছে তোমার 2 মিটার। তাহলে এই বিস্তার হবে একটা কি 4 মিটার, দুই দুই যোগ হয়ে যাবে আর কি, সর্বোচ্চ বিস্তারে কি দুলতে থাকবে। তো এটাকে বলা হয় অনুনাদ। মানে একটা কম্পাঙ্ক আর একটা কম্পাঙ্কের সাথে মিলে যাবে এবং দুইটা কম্পাঙ্কের আহ কম্পাঙ্ক হচ্ছে তোমার সেম হয়ে যাবে, মানে একটা তরঙ্গ আর একটা তরঙ্গের সাথে মিলে যাবে, দুইটা তরঙ্গের কম্পাঙ্ক সেম হয়ে যাবে। সেম হলে এটা সর্বোচ্চ বিস্তারে দুলতে থাকে, এই ঘটনাকে বলা হয় অনুনাদ। ঠিক আছে? যদি আমি সুন্দর করে লিখি যে কোন বস্তুর নিজস্ব কম্পাঙ্ক, কোন বস্তুর নিজস্ব কম্পাঙ্ক, তার উপর আরোপিত পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক সমান হলে বস্তুটি সর্বোচ্চ বিস্তার সহকারে কম্পিত হতে থাকে। কতবার বলবা? এই ঘটনাকে অনুনাদ বলে। ঠিক আছে? তাহলে আহ জিনিসটা কি একটু বুঝছো কিনা একটু বলো তো, রিয়ন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। একটু বুঝাও আমাকে। ভাই মানে দুইটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির তরঙ্গ একসাথে মিলিত হয়ে একটা সর্বোচ্চ বিস্তারের তরঙ্গ সৃষ্টি করে, ওইটারে আর কি অনুনাদ বলে। নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি নাকি সেম ফ্রিকোয়েন্সি? ওইটাই তো ভাই, দুইটাই তো সেম হবো আর কি। যেটা সেম বলতে হবে, নির্দিষ্ট মানে কি, নির্দিষ্ট বলতে একটা হচ্ছে 5 হার্স একটা 6 হার্স হলে হবে না কিন্তু, দুইটা কি হতে হবে, 5 হার্স হতে হবে। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ভাই। আচ্ছা, পরবর্তী কম্পাঙ্কের ইংলিশ নাম হচ্ছে তোমার ফোর্সড ফ্রিকোয়েন্সি। ফোর্সড ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার অনুনাদের ঠিক উল্টা আর কি। উল্টা বলতে পুরোপুরি উল্টা না। অনুনাদে কি হয়, দুইটা হচ্ছে তোমার সেম ফ্রিকোয়েন্সি থাকে, হ্যাঁ, কিন্তু এখানে সেম ফ্রিকোয়েন্সি থাকবে না। এখানে হচ্ছে তোমার আহ, একটা মনে করো 5 হার্স থাকলো, একটা হচ্ছে 6 হার্স থাকলো। তারপর তারা হচ্ছে যখন একসাথে কি হবে, পরিবর্তন হবে, তাহলে প্রথমে হচ্ছে অনিয়মিতভাবে দুলবে, তারপর আস্তে আস্তে নিয়মিতভাবে দুলবে আর কি। বুঝছো? অর্থাৎ উম আহ, মানে আমি সংখ্যাটা একটু লিখি লিখে হয়তো বুঝবা, সংখ্যাটা একটু লিখি। কোন বস্তুর উপর আরোপিত পর্যায়বৃত্ত
স্পন্দনের কম্পাঙ্ক। পর্যাবৃত্ত বস্তুর কম্পাঙ্ক, বস্তু স্বাভাবিক কম্পনের কম্পাঙ্কের চেয়ে বস্তুর স্বাভাবিক কম্পনের সাথে, সাথে না, কম্পনের চেয়ে ভিন্নতর হলে আর কি, ভিন্নতর হলে প্রথমে অনিয়মিত ভাবে, প্রথমে অনিয়মিত ভাবে কম্পিত হতে থাকে এবং পরে আরোপিত কম্পাঙ্কের কম্পনের কম্পনের কম্পাঙ্কে কম্পিত হতে থাকে। এই ধরনের কম্পাঙ্ককে পরবশ অথবা অনেক সময় আরোপিত কম্পাঙ্ক বলে। ঠিক আছে, অর্থাৎ কোন একটা বস্তুর উপর আমি হচ্ছে একটা, মানে কোন একটা বস্তু নির্দিষ্ট কম্পাঙ্কে দুলতেছে, ঠিক আছে, তো তার উপর আমি অন্য একটা কম্পাঙ্ক চাপাই দিলাম। তো চাপাই দেওয়ার ফলে তারা প্রথমে হচ্ছে, যেহেতু তাদের দুইজনের কম্পাঙ্ক আলাদা, তো হচ্ছে তারা অনিয়মিতভাবে প্রথমে কম্পিত হতে থাকে। তো একটু পরে দেখা গেল যে বস্তুটা, মানে যে কম্পাঙ্ক আমি তার উপর চাপাই দিছি, ওই চাপানো কম্পাঙ্কে কম্পিত হতে আছে ওই বস্তুটা। তো এই ধরনের কম্পাঙ্ককে বলা হয় পরবশ বা আরোপিত কম্পাঙ্ক। বুঝা গেছে? বুঝতে কি পেরেছো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তারপরে আসো সুর। সুর হচ্ছে, মানে কোনো উৎস থেকে যদি সুর স্বর একসাথে লিখি তাহলে জিনিসটা সুন্দর হয় আর কি। মানে একটা উৎস থেকে যদি একটা ফ্রিকোয়েন্সি বের হয়, মানে একটা কম্পাঙ্ক বের হয়, তাহলে সেটা বলা হয় সুর। আর একটা উৎস থেকে যদি একাধিক কম্পাঙ্ক বের হয়, তাকে বলা হয় স্বর। মানে স্বর হচ্ছে বহু বচন, সুর হচ্ছে এক বচন। ঠিক আছে, দেখে ফেলি। কোন উৎস থেকে একটি কম্পাঙ্ক নিঃসৃত হলে ওই শব্দকে সুর বলে। ঠিক আছে, আর স্বর কি? কোনো উৎস থেকে একাধিক, তা এটা এমন না কোন উৎস থেকে একটি কম্পাঙ্ক একই বারবার নিশ্চিত চলে না। হ্যাঁ, সুর তো একটি কম্পাঙ্ক বারবার নিশ্চিত চলে না, মানে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এটা বারবার খালি হইতেই থাকলে ওটাকে হ্যাঁ, সুর করে না। ওটার সুর বলে, হ্যাঁ ওটার সুর বলে। তা একটি কম্পাঙ্ক সে নিশ্চিত বারবার হইতেছে, ঠিক আছে, বারবার হওয়ার এখানে গুরুত্বপূর্ণ না। আমার গুরুত্বপূর্ণ সেই, মানে ফ্রিকোয়েন্সিটা কেমন।
একই ফ্রিকোয়েন্সি নাকি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি? ঠিক আছে, যেমন উদাহরণ দিই একটা। মনে করো এই যে গিটার শিখি অথবা আমরা যে কোনো একটা শিখি আর কি, বাদ্যযন্ত্র শিখি, তার মৌলিক উপাদান কিন্তু সারে, গামা, পাধা, নিসা, মূলত এই সাতটা। ঠিক আছে, সাটা আবার আসছে এখান থেকে, সাদা শুরু সাথে শেষ। তো এ সা, রে, গা, মা, পা, ধা, নি, এটাই। ঠিক আছে, তাহলে মনে করো একটা গিটার বাজাইতেছো, খালি সা 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 বাজাইতেছো, তাহলে কি একই ফ্রিকোয়েন্সি, কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে। তো একই ফ্রিকোয়েন্সি সা 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 বাজাইতেছে আর কি, এটা তাহলে কি হবে, সুর হবে। ঠিক আছে, আর তুমি যদি এবার বাজাও সা রে গা, রে গা মা, পা ধা নি, মা পা ধি, ধা নি সা, এর যদি এভাবে বাজাও তাহলে এটা হবে স্বর। বুঝছো, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি, সার আলাদা ফ্রিকোয়েন্সি, রে আলাদা ফ্রিকোয়েন্সি, গা আলাদা ফ্রিকোয়েন্সি, মা আলাদা ফ্রিকোয়েন্সি, এরকম। এখানে হচ্ছে বারে বারে নিঃসৃত হওয়া গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্রিকোয়েন্সি, কোন ফ্রিকোয়েন্সি শব্দটা নিঃসৃত হচ্ছে আমার। বুঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা দেখি আহ মূল সুর। উম, মূল সুর দেখি। মূল সুর হচ্ছে তোমার যে কোনো স্বরের মধ্যে সবচেয়ে কম পাঙ্ক কম্পাঙ্কের শব্দকে কি বলে, মূল সুর বলে। যেমন উপরে যে উদাহরণ দেখছি, সা রে গা মা পা দা নি সা, এখানে সাটা কিন্তু সবচেয়ে কম কম্পাঙ্ক। ঠিক আছে, তাহলে সাটা হচ্ছে তোমার মূল সুর। আবার আমি যদি সা রে বাদ দিয়ে দিই, গা মা পা ধা নি সা, গা মা পা দা নি সা, যদি এটা হচ্ছে স্বর তৈরি করি, গা মা পা দা নি সা, গা মা পা দা নি সা, তাহলে গা হচ্ছে সবচেয়ে কম সুর এখানে হবে। ঠিক আছে, অর্থাৎ সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি যে শব্দটা আছে ওটাই আমাদের মূল সুর। এখন আসে উপসুর। তা উপসুর হচ্ছে কি, মূল সুর বাদে যা আছে তাই সব হচ্ছে উপসুর। মানে মূল সুরের বৃহত্তর যে কম্পাঙ্কগুলো আছে এগুলোকে বলা হয় উপসুর। যেমন সা রে গা মা পা ধা নিসার মধ্যে রে গা মা পা ধা নি, এটা হচ্ছে তোমার কি উপসুর। ঠিক আছে, তাহলে যে কোনো স্বরের মধ্যে লিখবা মূল সুর ছাড়া উচ্চ সুর গুলোকে উপসুর বলে। তাহলে সুর, স্বর, মূল সুর, উপসুর, এগুলো কি বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, এরপরে আসো হারমোনিক জিনিসটা কি। ওই হারমোনিয়াম বাজায় না, হারমোনিয়াম, বেহালা, যেটা বাজাও, এটা হচ্ছে কিন্তু আহ মানে উল্টা পাল্টা বাজালে কিন্তু ভালো শোনাবে না। এগুলা কিন্তু ফ্রিকোয়েন্সি ঠিক ঠিক রেখে আমাদের বাজাইতে হয় আর কি। বুঝতে পারছো? যেমন মনে করো সা সা বাজাচ্ছ তুমি 100 হার্টসের বাজাচ্ছ, হ্যাঁ, 100 হার্টসের বাজাচ্ছ, তাহলে রা তোমার বাজাইতে হবে কি 200 হার্টসের, গা তোমার বাজাইতে হবে 300 হার্টসের, মা বাজাইতে হবে তোমার 400 হার্টসের। অর্থাৎ এটা গুণিতক, মানে 100 একে 100, 102 গুণে 200, 102 300, তাহলে তোমার গুণিতক আকারে বাজাইতে হবে। মানে 100 হার্টজ বাজাইতে হবে এমন বলতেছি না, মানে হচ্ছে তুমি যদি 50 বাজাও, তারপর একটা তুমি বাজাবা হচ্ছে মনে করো 100 বাজাইলা, রে বাজাইলে 100-তে, তারপরে গা বাজাইলে হচ্ছে 150, মা বাজাইলে হচ্ছে তোমার কি 200-তে। এরকম গণিত আকারে বাজাইতে হবে তোমার। তো এই গণিত আকারে বাজাইলে জিনিসটা কি হবে, সুন্দর হবে আর কি। যেমন সা রে গা মা পা দা নি, এরকম। ঠিক আছে,
মানে তোমার হচ্ছে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, গলার ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, শব্দের ফ্রিকোয়েন্সি তোমার বাড়াতে হবে আর কি। ঠিক আছে? নাইলে কিন্তু সুরগুলা সুন্দর সুন্দর সুর শোনাবে না আর কি। তো এটা হচ্ছে তোমার মূল সুরের যে গুণিতক আকারে আগাইতে হবে। তো এরকম যে শব্দগুলো হয় এটাকে বলা হয় কি হারমোনিক। যেমন কোন স্বরের মধ্যে, কোন স্বরের মধ্যে বিদ্যমান যে উপস্বরগুলো আছে, উপস্বর গুলো আছে, হুম, বিদ্যমান যে উপস্বরগুলো আছে, আহ তা যদি মূল সুরের গুণিতক হয়, মূল সুরের গুণিতক হয়, তাদেরকে হারমোনিক বলে। তাহলে লিওন একটু বলো এই ইন এন্ড আউট আমরা কি বলছি এখানে। কোনটা বলবো? সুর, স্বর, মূল সুর, উপস্বর, হারমোনিক, এগুলো পরীক্ষা কিন্তু আসে। ও ভাই, সুর হলো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের ওইটা, ওটাকে বলে সুর। আর একাধিক কম্পাঙ্ক থাকবো সেটাকে বলে আর কি স্বর। আর হুম মূল সুর হইলো সবচেয়ে কম যেটা, ওইটাকে আর কি মূল সুর বলে। সবচেয়ে কম কম্পাঙ্কে যে শব্দটা বের হয় ওইটাকে বলে হইলো মূল সুর। আর মূল সুর বাদ দিয়া যে উচ্চ সুরগুলো পাওয়া যায় ওইটাকে বলে আর কি উপসুর। হুম। আর হারমোনিক হলো ভাই ওই যে গুণিতক আকারে যেগুলা বের হয় আর কি, একটার পর একটা যে গুণিতক আকারে, একটা 100 হইলে আরেকটা 200, আরেকটা 300, এরকম আর কি। মানে কার গুণিতক? মূল সুরে গুণিতক আর কি। গুড, মূল সুরের বেস ধইরা পরে বাকিগুলা যে ওর গুণিতক আকারে বের হয় ওইগুলা আর কি হারমোনিক। গুড, গুড। তো আশা করি এই সংখ্যাগুলো বুঝছো, হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে। হুম। আরো আরো কিছু আছে, আরো আমরা কয়েকটা সংখ্যা আছে, এগুলো একটু দেখে ফেলি। বেল, বেল জিনিসটা কি আর কি? এটা হচ্ছে তোমার যে প্রমাণ তীব্রতা, গত ক্লাসে আমরা দেখছিলাম প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন, তীব্রতা সম্পন্ন কোনো শব্দের, কোনো শব্দের তীব্রতা, তীব্রতা লেভেলকে এক বেল বা 1 বেল বলে। তো এটা করে আশা করি মানে বোঝানোর কোনো কারণ নাই, কারণ গত ক্লাস আমরা দেখছি আর কি 10 গুণ হচ্ছে আমরা বাড়াই দিই আর কি। ঠিক আছে? তো এরপর আমরা কি দেখেছি, তীব্রতা লেভেল। তীব্রতা লেভেল দেখছি হচ্ছে তোমার, এই তীব্রতা level হচ্ছে পার্থক্য আর কি, ডেল ভি, তাই না? মানে যে কোনো তীব্রতা এবং প্রবণ তীব্রতার যে পার্থক্য সেটাকে বলা হয় তীব্রতা লেভেল। যে কোনো তীব্রতা এবং প্রমাণ তীব্রতার শব্দের শব্দোচ্চতার
পার্থক্যকে তীব্রতা লেভেল বলে। ডেলভির মান আর কি। আর ডেসিবেল কি হবে? বেলের ঠিক মানে 10 ভাগ হবে আর কি। ঠিক আছে, মানে এটাই লিখবা, আমরা এখানে এটাই লিখবো। উম, মনে করো, আচ্ছা এটা একটা কাজ করি। মনে করো আমরা হচ্ছে এখানে একটা লাইন লিখবো, লাইনটা হচ্ছে তোমার এই লাইনটা। ঠিক আছে, মানে প্রথমে লিখবো হচ্ছে তোমার কি, প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোনো শব্দের তীব্রতা লেভেলকে 1 বেল বলে। 1 বেলের 1 দশমাঙ্ককে 1 ডেসিবেল বলে। তারপর লিখবো 1 বেলের 1 দশমাংশকে 1 ডেসিবেল বলে। টাইম মনে হয় শেষ, আমি আবার লিঙ্ক দিচ্ছি। তো এইগুলো আমাদের কিছু সংজ্ঞা। আরো কিছু সংজ্ঞা ছিল, যেমন বিট। বিট কাকে বলে? বিট হচ্ছে আমাদের যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হয় তখনই তো বিট উৎপন্ন হয়, তাই না? তাহলে ওইটাও লিখে ফেলি। বিট বা ইংলিশে বিট। তাহলে সামান্য ভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট দুইটি সাউন্ড ওয়েভ একত্রে চললে শব্দের তীব্রতা পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিক বাড়া কমার ওকে। তো এছাড়া সংজ্ঞা বাদে আমাদের আর কিছু মনে রাখতে হবে, সেগুলো আমরা একটু দেখি আস্তে আস্তে। যেমন কি মনে রাখতে হবে? তাইলে যে কোনো যে কোনো উপসুর, হ্যাঁ উপসুর হচ্ছে তোমার মূল সুর বাদে অন্য যে সুরগুলো, উপসুরের দ্বিগুণকে বলা হয়, দ্বিগুণকে বলা হয় অষ্টক। ঠিক আছে, এ মনে রাখতে হবে। তারপরে মনে রাখতে হবে আমাদের ত্রয়ী বলতে একটা বিষয় আছে। দাঁড়াও 1 মিনিট। উম, ত্রয়ী হবে, মানে এর অবশ্যই স্বরের ক্ষেত্রে আর কি, স্বরের ক্ষেত্রে। হ্যাঁ, ত্রয়ী হবে যখন তাদের অনুপাত 4:5:6 হবে আর কি। ঠিক আছে, তো এইগুলো একটু মনে রাখতে হবে আমাদের। আরো কিছু মনে রাখতে হবে, এটা হচ্ছে আমরা একটু পরে দেখি কি কি মনে রাখতে হবে। ম্যাথ করতে করতে আমাদের আসলে আস্তে আস্তে আসবে। আবার ম্যাথে ঢুকে যায়। উপসর্গের কম্পাঙ্কের দ্বিগুণ হলে তাকে কি বলে? উপসর্গের কম্পাঙ্কের দ্বিগুণ হলে তাকে কি বলে? এটা একটু আগে আমি দেখছি উপসর্গের, এখানে কম্পাঙ্ক লিখে দেই। কম্পাঙ্ক অবশ্যই কম্পাঙ্কের দ্বিগুণ হবে। দ্বিগুণ হলে তাকে অষ্টক বলে আর কি। ঠিক আছে, তাহলে ফার্স্ট আনসার হচ্ছে আমাদের কি, অষ্টক। তারপর শব্দের উৎস হতে শ্রোতার দূরত্ব দ্বিগুণ হলে তীব্রতার ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, মেবি এটা অবজেক্টিভ ছিল। উম শব্দের উৎস থেকে তীব্রতা, মানে দূরত্ব এবং তীব্রতার মধ্যে সম্পর্কটা কি? লিওনার্ড বলো তো। কোনটা? 2 নম্বরটা, শব্দের উৎস হতে শ্রোতার দূরত্ব দ্বিগুণ হলে তীব্রতা ক্ষেত্রে কোনটি সঠিক? তীব্রতা তো নির্ভর করে এয়ার এরিয়ার উপরে না? পি ইকুয়াল টু কি, সরি আই ইকুয়াল টু পি বাই এ না? হ্যাঁ, আই ইকুয়াল টু পি বাই এ। এর পরিবর্তে কি লেখা যায়?
4 পাই r স্কোয়ার লেখা যায়। ওই হিসেবে আই সমানুপাতিক 1/r স্কোয়ার লেখা যায় না, যদি আমাদের পি কনস্ট্যান্ট থাকে। যদি পি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে, মানে পুরোটাই কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট উঠাই ফেলে 1/r স্কোয়ার, মানে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক না? তাইলে যদি আমাদের আহ এটার মান দ্বিগুণ হয় তাহলে কি হবে? 1/4, মানে তীব্রতাও কি 1/4 হ্রাস হয়ে যাবে না? বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। মানে এটা একটু সুন্দর করে সাজানো যায়। আচ্ছা, এই ম্যাথটা করি আমরা কোনো জায়গায়, একটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে I1 ইকুয়াল টু 1/r1 স্কোয়ার, আবার I2 1/r2 স্কোয়ার, আবার বলছে R2 ইকুয়াল টু 2r1। তাহলে একটু বসাই দেই, 2r1 হোল স্কোয়ার বা 1/4r1 হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার I2। ঠিক আছে, তাহলে দেখি আমরা I1 ডিভাইডেড বাই I2 যদি করি, তাহলে 1/r1 স্কোয়ার, I2 হচ্ছে 1/4r1 স্কোয়ার। ওই হিসেবে 1/r1 ইকুয়াল টু 4r1 স্কোয়ার স্কোয়ার, কাটাটি করলে কি আসতেছে? 4 আসতেছে। তার মানে কি I1 ডিভাইড বাই I2 ইকুয়াল টু 4, তাহলে কি I1 ইকুয়াল টু 4 I2। ঠিক আছে, অথবা আমরা লিখতে পারি I2 ইকুয়াল টু কি I1/4। তাহলে দেখো যে আগের যে আমাদের কি I1 ছিল, তার ঠিক 4/1 হয়ে গেছে I2টা, মানে 1/4 হ্রাস পেয়েছে। এটাই। ঠিক আছে। আচ্ছা, বেহালা থেকে নিশ্চিত শব্দ আসলে কোনটা হয়? সুর হয়, স্বর হয়, না অর্কেস্ট্রা হয়? বলো তো। বেহালা না, যে কোনো বাদ্যযন্ত্র, হারমোনিয়াম বলো, একতারা বলো, গিটার বলো। সুর হয়। সুর, মানে একটা শব্দ নিঃসরণ হয়, সা 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 সা, হ্যাঁ, নাকি সা রে গা মা পা ধা নি সা উৎপন্ন হয়? কোনটা? সারি পরে তো আবার কম্পাঙ্ক তো নির্দিষ্ট হারে হয় না। মানে ওখান থেকে তুমি কি শুধু একটা ফ্রিকোয়েন্সি পাও নাকি অনেকগুলো ফ্রিকোয়েন্সি পাও, সেটা বলতেছি। ভাই, অনেকগুলা ফ্রিকোয়েন্সি ভাই। অনেকগুলো ফ্রিকোয়েন্সি পাও না, তাহলে অবশ্যই সেটা কি হবে? স্বর হবে, সুর হবে না। বেহালা থেকে নিঃসৃত শব্দ, যদি মনে করো একটা তারের একটা ই নিঃসরণ করো, যদি বলে দেই বেহালা থেকে, যদি একটি তারের একটি আহ, কি বলে এটা, ফ্রেট, একটি ফ্রেট থেকে নিঃসৃত কম্পাঙ্ক কি হয়, তখন সুর বলতে পারবা। কিন্তু পুরা বেহালা থেকে কিন্তু আমাদের স্বর বাইরে, অর্কেস্ট্রা বাইরে না। অর্কেস্ট্রা মানে দ্বিগুণ, একটা সুরের দ্বিগুণ, উপস্বরের দ্বিগুণ। তো অর্কেস্ট্রাও উম, বের হতে পারে, কিন্তু অর্কেস্ট্রা এখানে বেস্ট আনসার, আনসার হবে আমাদের কত? স্বর। স্বরই হচ্ছে আমাদের বেস্ট আনসার। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। আচ্ছা, ডেসিবেল থেকে শব্দের তীব্রতা কত? ডেসিবেল থেকে শব্দের তীব্রতা হচ্ছে, আমরা জানি কত হয় ডেসিবেল থেকে শব্দের তীব্রতা। উম ডেসিবেল শব্দের তীব্রতা হচ্ছে, আমরা জানি বিটা ইকুয়াল টু 10 log I1/I0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্রটা আর কি, সূত্রটা চাইছে আর কি। আচ্ছা, তো 20 ওয়াট ক্ষমতা শব্দের উৎস হতে 2 কিলোমিটার দূরে শব্দের তীব্রতা কত হবে? তা আই ইকুয়াল টু আমাদের কি জানি, আই ইকুয়াল টু P/A। তো পি এর মান দেওয়া আছে, আর 2 কিলোমিটার মানে হচ্ছে P/4 পাই r স্কোয়ার। আচ্ছা, এই লিওন, আমি 4 পাই r স্কোয়ার লিখি কেন, পাই আর স্কোয়ার কেন লিখি না?
তো এটা তো পড়াইছিল যে বৃত্ত ক্ষেত্রের মধ্যে দিয়ে যায় আর কি, বৃত্ত চারদিকে তো বৃত্তের মতো কল্পনা করছিল। বৃত্ত না, বৃত্ত তো পায়াসকন না, এটা তো বৃত্ত না, এটা হচ্ছে তোমার কি গোলক। ও ভাই, হ্যাঁ গোলকের মতো আর কি কল্পনা করে নিছিল এই জন্য। ওকে। তো 20 ওয়াট, 4 পাই, আর আর এর মান হচ্ছে তোমার 2000, 2000 মিটার আর কি, কিলোমিটার মিটার নিলাম। তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের আনসার। ক্যালকুলেশন কত আসে এটা আনসার? আনসারটা বের করো। 3.9788 × 10⁻⁷3.98 × 10⁻⁷, হ্যাঁ। তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই সহজ ম্যাথ। একটি শব্দের তীব্রতা এত ওয়াট হলে ওই শব্দের তীব্রতা লেভেল কত? তাহলে ভিটা ইকুয়াল আমরা কি জানি, 10 লগ আই বাই আই নট। 10 লগ আই এর মান দেওয়া আছে কত এটা, ঠিক আছে। আবার আই নটের মান আমরা কি জানি, প্রমাণ তীব্রতা আর কি। তো দুইটা সেম হয়ে গেল, কাটাটি করলে এখানে 1 আসতেছে। 10 লগ 1, ঠিক আছে। তাহলে তাহলে কি এলো? ও না না, সরি, এটা তো এটা তো -2 না, এটা -12, সেম না তো, ভুল করছে। তাহলে হবে 10⁻²+ 12, 10 লগ 10⁻10, 10 × 10 সামনে নিয়ে এসে পড়ি, লগ 10। লগ 10 মানে কি বলতো লিওন? এখানে কিছু নাই, কিছু না থাকা মানে, 1। মানে হচ্ছে log 10⁻, হ্যাঁ 1, log 10⁻10 হবে মানে হচ্ছে 1 হবে। তো এটা মান হচ্ছে 1, এটা মান হবে 100, 1। তাহলে 100 কি হবে, ডেসিবেল, বিটার মান। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ ভাই, বুঝছি বুঝছি। আচ্ছা, কোনটি ত্রয়ী হবে? আচ্ছা, এখানে কিছু অপশন আছে, হ্যাঁ। অপশন এক হচ্ছে তোমার 120, 240, 300। আর অপশন আছে তোমার 80, 100, 120, 3, 100, 150, 125, 4, 180, 240, 300। তো আমরা ত্রয়ী হওয়ার শর্ত কি জানি? ত্রয়ী হওয়ার শর্ত আমরা জানি, অনুপাত হবে 4:5:6। এটা কোনটার সাথে ম্যাচ খায় দেখো। দেখো এটা হচ্ছে শুধুমাত্র এটার সাথে ম্যাচ খায়। এটা যদি 20 দ্বারা ভাগ করো তাহলে কি আসে? 4, 5, 6 এটা আসে কিন্তু, আর কোনোটার সাথে কিন্তু ম্যাচ খায় না। খেয়াল করছো? হ্যাঁ ভাই, বুঝছি। তাহলে এখানে কি হবে, ত্রয়ী হবে 80, 100, 120, এটা আনসার। তীব্রতা লেভেলের পরিবর্তন হলে শব্দের তীব্রতা, আচ্ছা আম্মু একটু ফোন দিছে, আম্মুর সাথে একটু আলাপ করে নি, 1 মিনিট। আচ্ছা, তীব্রতা লেভেলের পরিবর্তন যদি 1 ডেসিবেল হয় তাহলে শব্দের তীব্রতা লেভেলের পরিবর্তন কত হবে? এটা এটা মনে হয় আমরা করছিলাম, তাই না? এটা গত ক্লাস আমরা করছিলাম, মনে আছে? লিওন কে আছো? আমি আসছি। হ্যাঁ ভাই, আসছি। মানে বিটা ইকুয়াল টু 10 লগ, হ্যাঁ, আই বাই আই নট,
এখানে বি এর মান কি হবে? ওয়ান হবে। বি এর মান যদি ওয়ান হয়, তাহলে আমাদের আই এবং আই নটের মধ্যে যে সম্পর্কটা সেটা চাইছে আর কি। তাহলে 1/10 হবে লগ আই বাই আই নট। ঠিক আছে। তো এটা যদি ওই পাশে যায়, আই বাই আই নট ইকুয়াল টু 10⁻1/10। ঠিক আছে। তো এটা যদি করি আমরা, দেখো, আই বাই আই নট 1.26 মনে হয় আসে। 1.26। তো হলো এটা যদি ওই পাশে নিয়ে যায়, তাহলে 1.26 প্লাস আই নট। ঠিক আছে। এরপরে হচ্ছে যদি আমরা আই ইকুয়াল টু কি লিখতে পারি, আই আই নটটার 1 প্লাস 0.26 লিখতে পারি, অথবা আই নট প্লাস 0.26 আই নট। তাহলে এটা অবশ্য বৃদ্ধি পাইছে আর কি। ঠিক আছে। মানে আই নট থেকে আই নটের 0.26 গুণ হবে আই। হ্যাঁ। নতুনটা বাইবে হচ্ছে এরকম। তো এটাই আর কি পরিবর্তন হচ্ছে আর কি। এটা কত ক্লাসে দেখছিলাম, মনে আছে? হ্যাঁ ভাই, গত ক্লাসে দেওয়া হয়েছিল। ওকে। রাত্রে তো না? তো এইটা ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে তোমার কি টানা তারের ফ্রিকোয়েন্সি। সরাসরি সূত্র বলে দেবো আর কি, 2L রুট ওভার টি বাই মিউ। মানে মিউটা হচ্ছে আমাদের M/L, মানে এল দৈর্ঘ্যের জন্য এম বেশি হলে আর কি। তার কম্পাঙ্ক হচ্ছে এটা। ঠিক আছে। আগে শোনো। ওকে। তো এরপরে আমরা আসি, এটা আইটির প্রশ্ন। তো এখানে বলছে কি, বলছে হচ্ছে তোমার আহ, একটা সাউন্ড, একটা assume that the sound level of a whisper is 20 decibel and shouted is 9 decibel. হুইসপার হচ্ছে ফিস ফিস করে শব্দ। ফিস ফিস করে শব্দ হচ্ছে তোমার কি উচ্চ সাউন্ড লেভেল মানে উচ্চতা, শব্দতর উচ্চতা। শব্দতর উচ্চতা হচ্ছে তোমার 20 ডেসিবেল, আর হচ্ছে শাউট হচ্ছে তোমার 90 ডেসিবেল। আইওটিতে ইংলিশ ভাষা না হয়তো কোশ্চেনটা ইংলিশ দিছে আর কি। হাউ মেনি টাইমস গ্রেটার ইজ দ্য ইন্টেন্সিটি অফ শাউট দেন হুইসপার given that the decibel level of a sound wave is related to intensity I of the wave by dB blah 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 এই, মানে এখানে বলে দিছে আর কি, উইসপারের একটা উইসপারের হচ্ছে সাউন্ড লেভেল বলে দিছে, মানে 20 ডেসিবেল, আর শাউটের 90 ডেসিবেল বলেছে। তাহলে তাদের মধ্যে যে ইন্টেন্সিটি ডিফারেন্সটা, এই ইন্টেন্সিটি ডিফারেন্সটা আমাদের এখন বের করতে হবে। বুঝছো? কোশ্চেনটা আমরা সলভ করলে আশা করি বুঝবা। তো আমাদের হচ্ছে যেহেতু আলাদা আলাদা করে বলে দিছে, ওই হিসেবে আমরা আলাদা আলাদা ভাবে করতে হবে। তো আহ, এখানে আসি, আমাদের কি বলে দেওয়া আছে। আমাদের প্রথমে হুইসপারের জন্য চিন্তা করি, হ্যাঁ। হুইসপারে হচ্ছে তোমার কি ডিবি ইকুয়াল টু 10 লগ আই বাই আই নট। তো হুইসপারের জন্য ডিবির মান কত দেওয়া আছে? 20 ডেসিবেল। 20 10 লগ আই এর মানটা আমরা, এটা আই ডাব্লিউ ধরি, আই ডাব্লিউ মানে হুইসপার। ঠিক আছে। আই নট তো আমরা জানি 10⁻12, অথবা কোশ্চেনে বলে দেওয়া থাকবে। তাইলে এখানে কি আসবে? 20/10 লগ আই ডাব্লিউ বাই 10⁻12, এটা আসলো। বা এখান থেকে যদি এখানে আসি, তাহলে কি হবে? 2 লগ আই ডাব্লিউ বাই 10⁻12। তাহলে 10 স্কোয়ার হবে ইন্টু 10⁻12 ইকুয়াল টু আই ডাব্লিউ হইতেছে। তাহলে আই ডাব্লিউ এর মান কি আসতেছে? 10⁻10 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা কি বুঝছো রিয়ন? হুইসপারেরটা। আর এটা তো আগের মতো হয়ে গেল, কিন্তু কুইশন ইংলিশ থেকে। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে ইংলিশে, এই এই পার্থক্য। এটা হচ্ছে তো হুইসপারের জন্য আমরা বের করলাম আই ডাব্লিউ।
ঠিক আছে। একইভাবে আমাদের বের করতে হবে কিসের জন্য? আমাদের শাউটের জন্য বের করতে হবে সেম ভাবে। হ্যাঁ, তাহলে শাউটের জন্য বের করি আমরা টিবি 10 লগ। ইংলিশ থেকে ভয় পাওয়ার কোনো দরকার নাই, ইংলিশ ভার্সন বাংলা ভার্সন কাছাকাছি। আই নট, তো এটা হচ্ছে 90 10 লগ আইএস। আই নটের মান আমরা জানি 10⁻12। তাহলে 90/10 লগ আইএস 10⁻12। তাহলে এটা করলে আমাদের 9 আসে, ওপাশে 10⁻9 আসে, আর গুণ আকারে করলে 10⁻12 আসে আইএস। তাহলে আইএস কি আসবে? 10⁻9 আর -12 না, তাহলে -3 আই নট আসবে আর কি। সরি, আই নট না, ওয়াট পার মিটার স্কোয়ার আসে। ঠিক আছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি, এটা জানি আইএস এর মান, আইএস এর তীব্রতা জানি। ঠিক একইভাবে ওই কোশ্চেন থেকে আমরা কি তীব্রতা জানি? আর ডাব্লিউ কত আসছে? 10⁻10 আসছে উইসপারের তীব্রতা তীব্রতা। তো আমরা যদি এটা কম্পেয়ার করি আসলে, যে হাউ মেনি টাইমস, এখানে বলছে হাউ মেনি টাইমস ইজ গ্রেটার দ্য ইন্টেন্সিটি অফ এ শাউট দেন হুইসপার। মানে শাউটের যে ইন্টেন্সিটিটা আছে, এই শাউটের ইন্টেন্সিটি হুইসপারের ইন্টেন্সিটি কত গুণ আর কি বেশি শক্তিশালী। ঠিক আছে। তাহলে আমরা শাউট আর হুইসপার ডিভাইড করে দিই। তাহলে শাউট আসছে 10⁻3, এটা আসছে 10⁻10। তার মানে আইএস বাই আই ডাব্লিউ 10⁻3 প্লাস 10 মানে 10⁻7। তাহলে আইএস ইকুয়াল টু 10⁻7 ইন্টু আই ডাব্লিউ। তাহলে আই ডাব্লিউ থেকে 10⁻7 গুণ বেশি শক্তিশালী হচ্ছে শাউট তীব্রতা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছো? হ্যাঁ ভাই। কোনো সমস্যা আছে মেতে? এরকম ম্যাথ কিন্তু প্রায় আসে, বাংলাতে আসবে। না ভাই, সমস্যা নেই। ওকে, এখানে আসি। A bird sings in a meadow can be considered as an ideal point of source of sound. When you doubled your distance from the position of the bird, how much, how much does the sound intensity level কিরকম হয় আর কি? তাহলে তো প্রথমে কি আসলো? প্রথমে হচ্ছে তোমার আহ সাউন্ড ইন্টেন্সিটি লেভেল ড্রপড, এটা আসছে। সাউন্ড ইন্টেন্সিটি লেভেল, আচ্ছা এটা লিখতে পারি, সাউন্ড ইন্টেন্সিটি লেভেল ড্রপ, এটা প্রথমে লিখলাম। এন্ড সাউন্ড লেভেল ড্রপ, এটা দুইটা করলে ভালো হয় আর কি। আচ্ছা, সাউন্ড লেভেল ড্রপ বলতে হচ্ছে আমাদের ডেসিবেলটা বের করতে হবে, আর সাউন্ড ইন্টেন্সিটি লেভেল ড্রপ হচ্ছে তোমার আইটা বের করতে হবে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমাদের কি ছিল? ডিস্টেন্স আমরা ধরি R1 ছিল, ডিস্টেন্স ছিল R1, ফার্স্ট ডিস্টেন্স। আর সেকেন্ড ডিস্টেন্স ছিল আমাদের কি? 2R1। ডাবল করছি আর কি ডিস্টেন্সটা আমি। ওই দেখো, হোয়েন ইউ ডাবল ইউর ডিস্টেন্স মানে হচ্ছে আমার ডিস্টেন্স ডাবল করছি, মানে R1 এর দ্বিগুণ করছি আর কি। তখন আসলে ইন্টেন্সিটি কেমন হয় আর কি। তাহলে দুই ক্ষেত্রে আমরা ওয়াট পাওয়ারটাকে আমরা কনস্ট্যান্ট ধরি, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো। তাহলে আমরা সূত্র যে জানি, আই ইকুয়াল টু P/4 pi r স্কোয়ার। তো এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি লিখতে পারি? আই সমানুপাতিক 1/r স্কোয়ার, এই জিনিসটা আমরা লিখতে পারি। ঠিক আছে। তাহলে I1 কি হবে? I1 হচ্ছে 1/r1 স্কোয়ার, আর I2 কি হবে? 1/2r1 স্কোয়ার, মানে 1/4r1 স্কোয়ার। তাহলে এটা কিভাবে বলা যায়? এটা হচ্ছে তোমার
I2/I1 যদি আমরা চিন্তা করি, তো 1/4R1 স্কোয়ার, 1/R1 স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে কি আসে? 1/4 আসে। তার মানে হচ্ছে I2 হচ্ছে তোমার 4I1। মানে হচ্ছে তোমার তীব্রতা লেভেল, মানে সরি, সাউন্ড ইন্টেন্সিটি লেভেল ড্রপ হয় তোমার কি 4 গুণ ড্রপ হয়ে যায়, তাই না? তাহলে 4 টাইমস, 4 টাইমস ড্রপ, এটা বলতে পারি আমরা। 4 গুণ হচ্ছে কমে যাচ্ছে, এটা আমরা কিন্তু আগেও দেখছিলাম একবার। তারপরে সাউন্ড লেভেল ড্রপ আমরা দেখবো এখন, মানে ডেল বিটা আমরা চেক করবো। তাহলে ডেল বিটা কেমনে চেক করি? ডেল বিটা হচ্ছে তোমার, আমরা সূত্র জানি, সূত্রটা হচ্ছে তোমার কি, আমরা dv 10 log I2/I1, 10 log I2 এর মান কত? 4I1/I1, 10 log 4, 10 log 4 মান কত? I2 মানে 4I1 এরকম ছিল না? উল্টা ছিল, উল্টা বললাম না? ও, আমরা তো এখানে, এটা 4টা তো নিচে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ভুল লাগলাম কেন? এটা কি নিচে হবে? I1 বেশি গেলে 1/4 ছিল না? তাহলে এটা হবে 1/4, এরকম এরকম হবে। I1/4, ঠিক আছে। তো ওই হিসেবে এটা তো এরকম হবে, I1/4 ইন্টু I1/1, না সরি, 1/I1, I1 কাটা, তাহলে লগ, তাহলে কি আসলো? 10 log 1 বাই, এটা এর মান কত আসে দেখো তো লিওন। এটার মান তো -6.020599। তাহলে দেখো এত গুণ হচ্ছে সে ড্রপ করতেছে আর কি, বুঝছো? মানে তোমার আগে ছিল কত ডেসিবেল, আগের ডেসিবেলটা আমাদের একটু চেক করতে হবে। উম, এখান থেকে আমরা I1 এর, আচ্ছা I1 তো নাই, দেওয়া নাই। আচ্ছা তাহলে এইটাই বল, এইটাই উত্তর হবে আর কি, মানে -6.02 1 হচ্ছে আমাদের কি ড্রপ করবে, এটা বুঝছো? হ্যাঁ, ওকে, দেখো এখানে কি বলছে, in a mechanical workshop there are 5 grinding machine। গ্রাইন্ডিং মেশিন চেনো? চেনা না চেনার কথা, বা চিনতে পারো, ওই যে মুকুল আঙ্কেল দোকানে একটা মেশিন ঘুরাইতো, তারপরে ওটা দিয়া হচ্ছে লোহা কাটতো, মনে আছে? হ্যাঁ ভাই। তো এটা বলা হয় গ্রাইন্ডিং মেশিন, ঠিক আছে। একটা মেকানিক্যাল ওয়ার্কশপে মানে হচ্ছে একটা, এই যে এরকম মুকুল আঙ্কেল দোকানের মতো একটা দোকানে, এখানে হচ্ছে 5টা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন আছে, ইনস্টলড ওভার দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার। মানে একটা, কোনো একটা আহ, কেন্দ্রকে, সার্কেলের একটা কেন্দ্র কে পরিধি বরাবর হচ্ছে 5টা গ্রাইন্ডিং মেশিন আছে একটা মেকানিক্যাল ওয়ার্কশপে। এই সার্কেলের রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার।
When one machine is running, a listener at the center hears the sound 90 decibel intensity. যখন একটা মেশিন চালু হয় তখন একটা লিসেনার মানে একজন মানুষ শুনতে পারে আর কি, মানে একজন শ্রোতা শুনতে পারে যে সেন্টারে বসে আছে যে ওই সাউন্ডের ইন্টেন্সিটিটা তোমার কি 90 ডেসিবেল ইন্টেন্সিটি, 90 ডেসিবেল তোমার কি সাউন্ড লেভেল সে তৈরি করতে পারতেছে। তো একটু পরে অল দ্য মেশিন আর রানিং সিমুলটেনিয়াসলি, মানে প্রত্যেকটা মেশিন স্টার্ট, প্রথমে হচ্ছে একটা মেশিন স্টার্ট হয়েছিল, তারপর হচ্ছে প্রত্যেকটা মেশিন স্টার্ট হয়ে গেছিল সিমুলটেনিয়াসলি, মানে একই সাথে। দ্য হোয়াট উড বি সাউন্ড ইন্টেন্সিটি ফেল্ট বাই দ্য সেম লিসেনার, তখন হচ্ছে ওই যে লিসেনার, তার লিসেনার কাছে আসলে কেমন মনে হবে আর কি, যে প্রত্যেকটা সাউন্ডকে কেমন মনে হবে আর কি, এটাই বলছে আর কি, আর কিছু না। বুঝতে পারছো? তো আমরা সরাসরি লিখতে পারবো একটা সূত্র দিয়ে। আমরা ডেল বি ইকুয়াল টু 10 লগ 10 লগ I2/I1, বা 10 লগ I2টার পরিবর্তে আমরা কি, যেহেতু প্রথমে হচ্ছে একটা মেশিন চালু হয়েছে তাহলে I1 ছিল, তারপরে I2টা কি হবে, 5টা মেশিনের সমান হবে না? সেম সেম হচ্ছে তো গ্রাইন্ডিং মেশিন, তাহলে সেম সাউন্ড লেভেল তৈরি করতেছে, তীব্রতাও হচ্ছে তোমার কি, ইন্টেন্সিটি তোমার সেম, তাহলে I2টা কি হবে, 5I1 হবে না? এটা কি বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে 10 লগ 5 আমরা পাই। তো এটা আনসার কি হবে বলো তো? 10 লগ 5 এর আনসার। 6.9897। আচ্ছা, তো ডেল ভি হচ্ছে তোমার পরিবর্তন, এটা হচ্ছে তোমার কিসের পরিবর্তন, β2 - β1। β1 হচ্ছে আগেরটা ছিল, আগেরটা কত ছিল আমাদের, 90 ডেসিবেল ছিল, তাহলে β2 হবে 6.98 প্লাস 90, তারপরে হচ্ছে এটাই আনসার আর কি। তাহলে 96.98 হবে ডেসিবেল, এটাই হচ্ছে β2, আমাদের এটাই চাইছে আর কি। ওই লিসেনার তখন 96.98 ডেসিবেল কি হবে, মানে শব্দ শুনতে পাবে আর কি। বুঝা গেছে? হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে বলছে একটি অডিও ক্যাসেটের তীব্রতা লেভেল বলে দিছে এত, এবং একটা হচ্ছে টেলিভিশনের তীব্রতা লেভেল বলেছে এত, তাহলে সম্মিলিত সম্মিলিত তীব্রতা লেভেল কত হবে? ঠিক আছে, এটা ওই যে আগের মতো তীব্রতা লেভেল দুইটা যদি আগে আলাদা করে বলে দিছে, তাহলে আমরা এখান থেকে আগে তীব্রতা বের করব। কেমনে তীব্রতাটা বের করব? প্রথমে হচ্ছে তোমার উম আমরা হচ্ছে বের করব হচ্ছে প্রথমে অডিও, হ্যাঁ, অডিওটা বের করি, তারপর টিভিটা বের করি। তাহলে টিভি ইকুয়াল টু 10 লগ IA, আই কি নট, ডিবির মান হচ্ছে 93, 10 লগ IA/I নট। তো এটাকে আমরা একটা কাজ করি, 93/10 লগ IA/I নট, বা 9.3 লেখা যায়, হ্যাঁ, 10/9.3, তাহলে 10 টু দি পাওয়ার 9.3 লিখতে পারি আমরা, IA/I নট। তাহলে গুলো কি লিখতে পারি, 10.9.3 I নট লিখতে পারি। I নট আমি চাইলে মানটা বসাই দিতে পারো, I নটের মান আমরা কত জানি, -12 ওয়াট/মিটার স্কোয়ার, এটা মুখস্থ রাখতে হবে। তো এটা আপাতত বসাইলাম না, ঠিক কিভাবে হচ্ছে আমরা টিভি বের করবো, টিভির জন্য বের করব, I টি
আই নট, হ্যাঁ। আমরা হচ্ছে সরাসরি বসাই দিই, হ্যাঁ। এটা আইটি কি আসবে, চিন্তা করো। টিভির মান হচ্ছে তোমার 85, 85 যদি 10 ধরে বাকি 8.5 আসবে, অর্থাৎ 10⁻8.5 আই নট, এটা আসবে না? সরাসরি বসালাম আর কি, বুঝছো লিওন? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন আমরা যদি মিক্স করি, মানে দুইটা একসাথে মিক্স করি, তাহলে কি আসবে? আই এ প্লাস আই টি, টেলিভিশন এবং অডিও। তো এটা মান আসতেছে 10⁻9.3 আই নট। এটা আসবে 10⁻8.5 আই নট। ঠিক আছে, তাহলে আই নট ইকুয়াল টু 10⁻9.3 প্লাস 10⁻8.5, এটা আসতেছে আমাদের আই মিক্স। এখন এই সম্মিলিত শব্দের তীব্রতা কত হবে? তো ডিবি মিক্স, এটা কত আসবে? 10 log আই মিক্স বাই আই নট, 10 log আই মিক্সের মানটা বসাই দিই। আই নট 10⁻9.3 প্লাস 10⁻8.5 বাই আই নট, আই নট কাটা, তাইলে এটা, তাহলে লিয়ন করো তো। 10 log, এই যে ব্র্যাকেট দিয়ে এটা করে ফেলো আর কি, কত আসে দেখো তো। 93.6389। প্রথম দুইটা বলো। 93.6.89, আচ্ছা, সিক্স সিক্স পয়েন্ট থ্রি এইট নাইন। সিক্স থ্রি মানে 8, তাহলে 4 লেখা ফেলি। এটা হচ্ছে আমাদের আনসার। বুঝছো কেমনে বাই করবো এগুলা ম্যাথ? এগুলো শর্টকাটে করা যায়, বুঝছো? শর্টকাটে হচ্ছে কেমনে করবা? শর্টকাটে হচ্ছে আমরা যদি দুইটা মান দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে আমরা ডিবিটা, যদি ডিবি বলে দেওয়া থাকে যেরকম আলাদা আলাদা দুইটা ডেসিবেল দেওয়া থাকে, মনে করো সামথিং, শর্টকাট আমরা একটু দেখি, নিজে নিজে বানাও আর কি। মানে করো একটা দেওয়া হচ্ছে এ ডেসিবেল দেওয়া আছে, আর একটা হচ্ছে তোমার কি ভি ডেসিবেল দেওয়া আছে, তাহলে এই দুইটা সম্মিলিত ডেসিবেলটা আমাদের বি করতে বলবে। তাহলে আমরা ডিবি মিক্স করব হচ্ছে কি, 10 log, 10 log, আর 10 log 10 to the power, হ্যাঁ, এ ভাগ 10, 10 log এ বাই বি প্লাস হচ্ছে 10 log বি বাই এ। ঠিক আছে, তো এটা, এই যে এটা হচ্ছে একটা শর্টকাট সিস্টেম, এটা হচ্ছে তোমার অবজেক্টিভে ইউজ করো আর কি, অথবা এডমিশন টাইমে এটা ইউজ করতে পারো, কিন্তু মানে সৃজনশীল যখন আসবে তখন হচ্ছে এটা ইউজ করবা। সেম সেম সিস্টেম আছে, আমরা সেম লজিক খাটাই ইউজ করছি আর কি এটা। যদি আমরা এখানে দেখি, এই 93 এবং 85 নিয়ে কাজ করি, মনে করো এক্সাম্পল, 93 ডেসিবেল ও 85 ডেসিবেল নিয়ে কাজ করি, তাহলে আমাদের সেম মানই আসবে। 10 log, 10 log 10⁻93 ভাগ 10 প্লাস 10⁻85 ভাগ 10, এটা করলে আমাদের 93.64 ডেসিবেলে কিন্তু আমাদের আসবে আনসার। বুঝা গেছে?
ম্যাথটা বুঝছো? হ্যাঁ ভাই। তো এইটুকু থাক। আরো আরো ম্যাথ আছে, ভাবছিলাম শেষ করে দিব। আরো প্রায় এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, প্রায় 15টার মতো ম্যাথ আছে এখনো। এই 15টা ম্যাথ করে আজকে রাতে হচ্ছে তোমার পরে একটু বই দেখবো আর কি আমরা, বইয়ের সাথে একটু মিলাই দেখবো, তারপরে তো খুঁজে পাবো না। তাহলে আজকে রাতে এটা আবার পড়াবো, আজকে রাতে অথবা কালকে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে এটা আর কি। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? না ভাই। ওকে, রাখি তাহলে। আল্লাহ হাফিজ।